তুই শেষ। আমার বাবা এই থানার এসআই, এখনই ফোন করছি, তুই শুধুমাত্র ওয়েট কর। দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণ দোষটা আপনার। আপনার দোষ আপনি স্বীকার করেন তাহলেই তো হয়। আর আপনি যার মেয়েই হন না কেন, আপনাকে দেখে কি আমাদের ভয় পাওয়া লাগবে নাকি? হ্যাঁ, আপনি ওই বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়েছেন, আর পড়ে গিয়েছে, অনেক ব্যথাও পেয়েছে। আমরা আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝলেন না। তার জন্য আপনাকে থাপ্পড় দিয়েছি। এখন আবারও আমার সামনে বড় বড় কথা বলছেন। আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে গাড়ি চালাবো। সেখানে তোর কি? তোর বাবার রাস্তা নাকি? ফকিন্নির বাচ্চা, তোর তো গাড়ি কেনার ক্ষমতা নাই, এই জন্যই আমার সঙ্গে এমন করছিস। একজন এসআই এর বেতন কত সেটা সরকারিভাবে সবাই মোটামুটি জানার কথা। আর আপনার গাড়ি বাড়ি সব আছে। আপনি এসব কি ভালো পথে ইনকাম করেছেন? মনে করেছেন আমরা কিছু জানি না, কিন্তু এসব খুব ভালো করেই জানি। আমরা সাধারণ মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন না। শুধু শুধু এসব বলে কেন নিজে নিজে লজ্জা পাচ্ছেন? এখন এখান থেকে চুপচাপ চলে যান। ঠিক আছে, এখন না হয় আমি চলে যাচ্ছি, কিন্তু তোর খবর আছে। তোকে আমি দেখে নেব, উত্তর বাচ্চা। আমি কি সেটা বুঝতে পারবি। তারপর মেয়েটা বিড়বিড় করতে করতে চলে গেল, আর আমিও বৃদ্ধ লোকটাকে কিছু টাকা দিলাম, আরেকটা রিকশায় করে বাসায় পাঠিয়ে দিলাম। আসলে মেয়েটা গাড়ি চালাচ্ছিল, কিন্তু বৃদ্ধ লোকটা রাস্তা পার হচ্ছিল, কিন্তু সেটা দেখেও মেয়েটা গাড়ি ব্রেক না করে চালিয়ে যাচ্ছিল। তারপর আমি দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটাকে সাইডে নিয়ে এসে গাড়ির কাছের মধ্যে ঢিল ছুঁড়ে মারি। তারপরের তো কাহিনী আপনারা শুনলেন। এদিকে তারপর আমি বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পরে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখনই মা এসে আমার কাছে বলতে লাগলো, কিরে শাহরিয়ার, একজন পুলিশ এসে আমার হাতে একটা ব্যাগ দিয়ে গেল আর বলল এটা যেন শুধুমাত্র তোকেই দিই আর কাউকে যেন না দেখাই। ও আচ্ছা, ব্যাগটা নিয়ে আসো। এই ব্যাগটার জন্য আমি অপেক্ষা করছি। তারপর মা ব্যাগটা আনতে চলে গেল, আর ব্যাগ নিয়ে এসে আমাকে দিল। আমি ব্যাগটা নিয়ে রুমে চলে আসলাম, আর রুমে এসে ব্যাগটা খুলতেই দেখলাম একজন মেয়ের কাটা মাথা আর হাতের একটা অংশ, আর এটা বের করতেই মা হাজির। আমি আমার পিছনে ওটা লুকিয়ে ফেললাম, আর মা কোনো কিছু না বলেই চলে গেল। আমি দরজা লাগিয়ে আবারও এগুলো ভালো করে দেখতে লাগলাম, আর আমি এগুলো দেখে এগুলো আবার ব্যাগে ভরে বাসা থেকে বের হয়ে গেলাম রেডি হয়ে। আর আমি রেডি হয়ে গাড়ি নিয়ে ফরেন্সিক ল্যাবে চলে আসলাম, আর এসে দেখি ডক্টর সেন কাজ করছে। আমাকে দেখে বলতে লাগলো, কিরে, তোকে না আমার ল্যাবে আসার জন্য না করেছি, তবুও কেন আমার ল্যাবে আসলি? তোর সাথে তো আমার ঝগড়া হয়েছে। আচ্ছা, ঝগড়া নিয়ে পরে কথা বলা যাবে, আগে এটা দেখুন। এখানে একটা মেয়ের মাথা আর হাতের একটা অংশ আছে। মেয়েটার মুখটা বোঝা যাচ্ছে না, কি করা যায় বলেন তো? এখানে 1 ঘন্টা বসে থাক, তারপর রিপোর্ট তৈরি করছি। কারণ এখানে ভালো করে দেখা লাগবে, 1 ঘন্টার বেশিও লাগতে পারে, কিচ্ছু করার নাই। আরে 1 ঘন্টা সময় তো আমার হাতে নাই। আচ্ছা, একটা কথা বলেন তো, মেয়েটার বয়স কত হবে? এটা কি দেখে বলতে পারবেন? সেটা বলা এখন মুশকিল, কারণ মেয়েটার মুখটা স্ক্যান করতে হবে, তারপর কম্পিউটার বলবে এটার বয়স কত। তার আগে বলা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে, একটু তাড়াতাড়ি করেন, আমি 1 ঘন্টা পর আসছি। আর মিমিকে ল্যাবে দেখছি না যে, সে গেছে কই? এসব লুচ্চামি বাদ দে, আর তাড়াতাড়ি বিয়ে করে নে, ভালো হবে। মেয়েটা তোকে পছন্দ করে, তাকে মেনে কেন নিচ্ছিস না? আজকে আসে নাই, জ্বর। আরে কাকা, আপনি ভালো করেই জানেন আমি মিমিকে শুধুমাত্র আমার বন্ধুর মতোই মনে করি, তাছাড়া অন্য কোনো কিছু মনে করি না। আচ্ছা যা, এখন আমাকে কাজ করতে দে। আর ছদ্মবেশে রাস্তায় কিন্তু তোকে দেখতে ভালোই লাগে, পুলিশ কমিশনার যখন রাস্তার বকাটে। যা বললেন আপনি, আপনাদের তো কোনো চিন্তা নাই। সকাল 9টার দিকে আসেন আর কাজ করে বিকেল বা সন্ধ্যায় চলে যান, আর আমাদের তো 24 ঘন্টা ডিউটি করতে হয়। ও, তারপর মাঝরাতে কে আমাকে ফোন দিয়ে বলে যে কাকা একটু ল্যাবে আসো, খুবই দরকার। তোর জন্য ঘুম হয় না আমার। কি কারণে যে এই শহরে পোস্টিং নিয়ে এসেছিলাম, তোর মতো একটা আইটেম কপালে জুটেছে। তারপর আমি হাসতে হাসতে সেখান থেকে চলে আসলাম। আসলে ওনার সাথে আমি অনেক ফ্রি, কাকা বলে ডাকি। তারপর আমি অফিসে এসে নিজের ক্যাবিনে এসে কাজ করছি,
আর তখন মেঘলা এসে বলল, স্যার, একটা ভার্সিটির সামনে নতুন মদের বার হয়েছে, ওখানে অনেক ছাত্রছাত্রী গিয়ে নষ্ট হচ্ছে, আর এটা বানিয়েছে ওই ভার্সিটির সভাপতি আরমান। ওসি সাহেবকে হুমকি দিয়েছে, মনে হয় আপনাকে লাগবে। ঠিক আছে, কালকে সকালে আমি যাব, তুমি ব্যবস্থা করো। আর ওই কিসটার কি হলো? আমি একটা মেয়ের মাথা আর হাতের অংশ পেয়েছি, বাকিগুলো কি পাওয়া গিয়েছে? না স্যার, বাকিগুলো পাওয়া যায়নি, আমরা তদন্ত চালাচ্ছি। আমরা সেই জঙ্গলটা খুব ভালো করে সার্চ করেছি, কিন্তু এখন পর্যন্ত আর কোনো বডির কোনো পার্ট পাওয়া যায়নি। স্যার, এখন কি করব আমিও কোনো কিছু বুঝতে পারছি না। মেঘলা, আমার মনে হচ্ছে যে ওখানে একটা নদী ছিল, আর ওই নদীতে ওই বডিটা মনে হয় মাটি চাপা দেওয়া হয়েছে। আর ওই নদীর কিনারে ভালো করে খুঁজতে বলো, এমনকি পানির তলায়ও চাপা দিয়ে রাখতে পারে, যে কোনো কিছু দিয়ে। জি স্যার, আপনি ঠিক কথা বলেছেন। ঠিক আছে স্যার, আমি আজকেই এখনই ফোর্স পাঠাচ্ছি, আর ফোর্স পাঠিয়ে এখনই সব কিছু করছি। স্যার, ওই ভার্সিটির আরমান কিন্তু ও আরও অনেক অপকর্ম করে থাকে। আমার সন্দেহ হচ্ছে যে ও কোনো গ্যাংয়ের লিডার। হ্যাঁ, আমি আরমানের ব্যাপারে খোঁজ নেব, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তোমাকে যেটা কাজ দিয়েছি তুমি সেটা করো, আর অবশ্যই তুমি এটা ছদ্মবেশে করবে। আর যদি একবার কেউ সন্দেহ করে তাহলে কিন্তু আমাদের হাতে বড় কেসটার সমাধান হবে না, এটা তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছ। তার জন্য যারা যারা তোমার টিমে কাজ করবে তাদের সবাইকে ছদ্মবেশে থাকতে বলবে, এটা আমার অর্ডার। জি স্যার, আপনি যেরকম বলবেন। তারপর আমি এই স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম, আর স্যারের রুম থেকে বের হতেই দেখলাম আমাদের টিমের একজন, নাম হলো শাহিন। সেই শাহিন এসে আমার কাছে বলতে লাগলো, কি ব্যাপার মেঘলা, আমি যে তোমাকে সেই কখন থেকে খুঁজছি, আর তুমি স্যারের রুম থেকে বের হলে একটাবার তো আমার মেসেজের রিপ্লাইও দিতে পারতে যে আমি এখানে আসি। উল্টো আমি তোমাকে সমস্ত জায়গায় খুঁজে গেছি। দেখো শাহিন, আমি তোমাকে এর আগেও বলেছি, আমরা যখন অফিসে থাকবো তখন আমরা ভুলে যাব যে আমরা একে অপরকে ভালোবাসি। তখন শুধু আমরা কাজের জন্য আমরা একে অপরের সঙ্গে কথা বলবো, এটা কিন্তু আমাদের কাছে আর বলে দিয়েছে। তবু কেন তুমি এরকমটা করছো বলো তো? শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আর কথাগুলো আমাদের এই অপারেশন নিয়ে। শোনো, যে মেয়েটার বডির অংশগুলো পাওয়া গেছে সেই মেয়েটার বডির অংশগুলো আমাকে দিতে পারবে? আমি একটা কাজ করতাম। কিন্তু সেগুলো নিয়ে তুমি কি করবে, আর সেগুলো আমি তোমাকে কোথায় থেকে দেব? তোমার কি দরকার সেটা আমাকে বলো, আমি না হয় পরে স্যারের সঙ্গে কথা বলে তোমাকে সব কিছু দেব। প্লিজ, আমি তোমাকে এটা বলতে পারবো না। আমি এটা নিয়ে যে কি করব তুমি আমাকে দিতে পারবে কি না বলো, আমার এটা খুবই দরকার। আমি তোমাকে এটা দিতে পারবো না, আর তাছাড়া স্যারের সম্পূর্ণ নিষেধ আছে। স্যার এই কেস নিয়ে কারোর সঙ্গে কোনো পরামর্শ করতে চান না, এমনকি উপর থেকে স্যারের কাছে অনেক কল এসেছে, সেগুলো স্যার অ্যাভয়েড করেছে, আমার চোখের সামনে দেখা। তুমি কেন সবসময় স্যারের প্রতি এমন উইক থাকো বলো তো? আমি যদি স্যারের ব্যাপারে কোনো কিছু বলতে চাই তাহলে তুমি আমার কথা ধরে ফেলো কেন? এমনটা করো, তুমি কি তাহলে স্যারকে অনেক বেশি ভালোবাসো, তাই না? আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না? প্লিজ শাহিন, তুমি এসব কি কথা বলছো? এখানে ভালোবাসার সম্পর্ক আসলে কোথা থেকে? আমি তো কোনো কিচ্ছু বুঝতে পারছি না। আর এগুলো আমি তোমাকে কেন দেব? এগুলো তো তোমার কোনো দায়িত্ব নেই। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেটা পালন করো মন দিয়ে। আর নদীর পাড়ে ফোর্স পাঠাতে হবে, ওই নদীর পাড়টা ভালো করে খুঁজে দেখতে হবে। চলো আমার সঙ্গে। তাহলে তো তুমি আমাকে ব্যবস্থা করে দিতে পারবে না, তাই না? তুমি তো আমাকে এটা ভালো করে বলতে পারতে, কিন্তু তুমি আমাকে বাড়ি দিয়ে কথা কেন বলো? কি জন্য? তোমার সঙ্গে আমার মাঝে মাঝে কথা বলতে ভালো লাগে না। আমি কোথায় তোমাকে ঝাড়ি দিয়ে কথা বললাম? আমি যে তোমার থেকে সিনিয়র অফিসার এটা কি আমি মনে করি বলো? আমি তোমাকে সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি, তবু কেন তুমি আমার সঙ্গে এরকম বলো? কোনোভাবেই তাকে কোনো কিছু করাতে পারলাম না, এটাই ব্যর্থতা। তারপর আমিও গাড়ি নিয়ে টিমের সঙ্গে ওই জঙ্গলে চলে আসলাম। আর জঙ্গলে এসে সবাই সবার মতো খুঁজে চলছে। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আর কল আসার পরে আমি দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কি রে, তোর সাহস কত বড়? তুই আমার ঠিক মতো কল ধরছিস না। তুই জানিস আমি কে, আর আমার পরিচয় জানা সত্ত্বেও তুই আমার সঙ্গে এরকম করছিস। আমি যে কাজটা দিয়েছিলাম সেই কাজের কত দূর সেটা বল।
আমি কিন্তু না বলা একদম পছন্দ করি না, তাই না বলবি না? স্যার, আপনি আমাকে আরও কিছুদিন সময় দিন প্লিজ। স্যার, আমার যথাসম্ভব চেষ্টা করছি আমি ওই মেয়েটার বাকি অংশগুলো ফিরে নিয়ে আসব। তবে স্যার, আপনি তো মেয়েটাকে খুন করেছেন, আপনি তো চাইলে নিজেই করতে পারতেন। আমি খুন করেছি সেটা তো আমি জানি, ওই মেয়েটাকে টুকরো টুকরো করেছি সেটাও আমি নিজেই করেছি, কিন্তু তারপর আমি জুবাইর আর রকিকে দিয়ে চলে এসেছিলাম ওরা যেন আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখে। সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোরা পুলিশ হয়ে কোনো কাজ করতে পারিস না। ঠিক আছে স্যার, আমি আমাদের মতো করে চলেছি। আমি তথ্য পেলেই আমি আপনাকে জানাবো স্যার। আমার ব্যাপারটা একটু দেখবেন প্লিজ স্যার। কি ব্যাপার শাহিন, তুমি এখানে কাজ না করে তুমি ওখানে কি করছো? তাড়াতাড়ি আসো এদিকে, আমরা একটা ক্লু পেয়েছি, তাড়াতাড়ি আসো এদিকে। এদিকে আমি আরও কিছুক্ষণ কাজ করে আমি আবারও ফরেন্সিক ল্যাবে চলে আসলাম। আর ফরেন্সিক ল্যাবে আসার পরে ডক্টর সাহেব আমার কাছে এগিয়ে আসলো, আর এগিয়ে আসার পরে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, এখানে আমি অনেক বড় কিছু জানতে পেরেছি। শোনো, মেয়েটার বয়স হবে 19 বছর, এর বেশি হবে না, হয়তো 2-3 মাস কম হতে পারে। আর বড় তথ্যটা হচ্ছে যে মেয়েটাকে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। আর এরকমটা শুধুমাত্র করতে পারে কারা জানো? যারা হিংস্র প্রকৃতির মানুষ। আর যে খুন করেছে তার মধ্যে এমন কোনো কিছু কাজ করছে, মানে মেয়েটাকে সে কোনো অপরাধী ভেবেছে, যে মেয়েটা তার অনেক বড় ক্ষতি করেছে। আর সেই মেয়েটার প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো মেয়েটাকে এমনভাবে খুন করেছে। এটা ছাড়া আর কোনো কিছু মনে হয় না। পেলে আমার আরও তথ্য বের করতে পারবো। আচ্ছা ডক্টর, যেই মেয়েটাকে খুন করেছে সেই মেয়েটাকে কি আগে ধর্ষণ করে তারপর মেয়েটাকে খুন করা হয়েছিল, নাকি অন্যভাবে, এটা কি বলতে পারবেন? আর যে খুন করেছে তার কি কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো চিহ্ন আছে? হ্যাঁ, তুমি ভালো কথা মনে করেছো। শোনো, আমি মেয়েটার নখের নিচে একটু চামড়ার টুকরো পেয়েছি, আর সেই চামড়াটা হলো বডির ঘাড়ের দিকে। হয়তো মেয়েটাকে ধর্ষণ করতে গিয়েছিল, আর সেই সময় ধস্তাধস্তির সময় মেয়েটা চিমটি দিয়ে ওই চামড়াটা নিয়ে নেয়। এটা ওই ভিকটিমের হবে, এবং সেই চামড়াটা থেকে খুব মোটামুটি একটা তথ্য দেওয়া যায় যে লোকটার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে, আর চামড়াটার রং ছিল শ্যামলা। তো বুঝতেই পারছো ছেলেটা কেমন হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সব তথ্য দেওয়ার জন্য। আর আপনি আছেন বলেই তো আজকে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি, না হলে এটা কোনো দিনের সম্ভব হতো না। আপনি সত্যি আমাদের জন্য গর্ব। শোনো, দিন শেষে যখন মানুষের জন্য কোনো কিছু করতে পারি না, এটাই আমাদের কাছে অনেক বেশি পাওয়া। হয়তো তোমার সঙ্গে আমার অনেক সময় ঝগড়া লাগে, কিন্তু দুজনে তো দেশেরই জন্যই কাজ করছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, আর সেখান থেকে সোজা বাসায় আসছি। আর তখনই দেখলাম সেই মেয়েটাকে, যাকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটা আসলে আমাকে চিনতে পারেনি, মেয়েটা একবার আমার দিকে তাকিয়েছিল, আর হয়তো এমনিতেই, কারণ আমার মুখে মাস্ক পরা ছিল, তাই আমাকে চেনার কথাই না। তারপর আমি সোজা বাসায় চলে আসলাম, কারণ এইরকমভাবে দেখা করলে আমাকে চিনে ফেলতে পারে, তার জন্যই এই বেশ দেখা করা যাবে না। আর তারপর আমি বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পরে খাবার খেয়ে নিলাম, আর মা বাবার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ডাকে, আর তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আজকে তো তোর ভাই লন্ডন থেকে আসবে, তুই রিফাতকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করবি, ঠিক আছে? আর সে বাসায় আসলে তার বিয়ের জন্য মেয়ে দেখতে যাব, এমনকি আজকে বিকালে যেতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব রিফাতের বিয়েটা করিয়ে দিতে হবে। আচ্ছা আম্মা, তোমার কি মনে হয় তোমার ছেলে এখনো ফিটার খায়? হ্যাঁ, তোমার ছেলে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ফিরেছে, আর তাকে বিয়ে করাবে, সেটাও ভালো কথা, কিন্তু তোমার কি মনে হয় যে আমি ফ্রি টাইম পার করছি? এখন তুমি জানো আমার কতটা কাজ, আমি কি ওর মতো সারাদিন আজাইরা বসে থাকি? তোমার ছেলে দেশে ফিরছে, তুমি বাবাকে বলো বা তুমি নিজে যাও, আমি যেতে পারবো না। আচ্ছা, তুই সব সময় ছেলেটার সঙ্গে কেন এমন করিস বলতো? এতদিন পর দেশে ফিরছে, তোরও তো বড় ভাই, তাই না? বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে হয়?
তো কিভাবে কথা বলবো? ও কি আমাকে সম্মান দিয়ে কথা বলে, নাকি আমি একজন পুলিশ কমিশনার, আর পুলিশ কমিশনার হয়ে তার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় ও কি সেটা ভুলে গিয়েছে? তুমি দেখো নাই মোবাইলে আমার সঙ্গে কীরকম কথা বলে? আমাকে কখনো দামই দিতে চায় না, মনে হয় আমি উড়ে এসে জুড়ে বসেছি। আর তাছাড়া আমি আজকে যেতে পারবো না, আমার আজকে অনেক কাজ আছে। তারপর আম্মু আমাকে বকাঝকা করতে করতে চলে গেল, আর আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি ইউনিফর্ম পরে বের হলাম, আর গাড়ি নিয়ে সোজা ভার্সিটির সামনে চলে আসলাম। আমি মাস্ক পরে আসছি যেন আমাকে কেউ চিনতে না পারে। তারপর মেঘলা, শাহিন ওরা চলে আসলো, আর মেঘলা এসে বলতে লাগলো, স্যার ভেতরে মনে হয় আরমান আছে, আমি যতটুকু জানতে পেরেছি। আর যদি এখানে আরমান না থাকে তাহলে ওকে আর গোডাউনে পাওয়া যাবে না। তারপর আমি ভার্সিটিতে প্রবেশ করলাম। আর ভার্সিটিতে প্রবেশ করতে আমি একটা দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না, কারণ নীলা মেয়েটা শাড়ি পরে আজকে ভার্সিটিতে এসেছে। তার মানে নীলা এই ভার্সিটিতে পড়ে। যাক, ভালোই হলো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ ভার্সিটিতে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। এটা আসলে অনেক বড় কিছু। তারপর আমি সোজা গিয়ে ওই আরমানকে লাথি মারলাম। লাথি মারার পরে আমি মেঘলাকে বললাম, মেঘলা, তুমি তাড়াতাড়ি এদের সবাইকে অ্যারেস্ট করো আর গাড়িতে তোলো। তখনই অনেক ছেলে মেয়ে আমাদের ঘিরে নিতে লাগলো। আমি ফাঁকা ফায়ার করলাম, তারপর ওরা চলে গেল। তারপর আমি ওই আরমানকে এবং তার সহকারী আরও কয়েকজনকে ধরে গাড়িতে তুললাম আর সোজা থানায় নিয়ে আসলাম। আর থানায় নিয়ে আসার পরে আমি ভিতরে গিয়ে চেয়ার নিয়ে বসলাম। তখন জিজ্ঞেস করব, আর এর মধ্যেই আমাকে দেখে বলতে লাগলো, তুই জানিস না তুই কাকে ধরে এনেছিস? বুঝতে পারছিস? আমি চাইলে অনেক কিছু করতে পারি, অনেকের সঙ্গে আমার হাত আছে। তুই আমাকে বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবি না। আমি একটু পরে বের হয়ে চলে যাব, আর বের হবার পরে আমি আরও বেশি বেশি এসব কাজ করব। তোরা আমার কোনো কিছু করতে পারবি না। তোরা তো 2 টাকার পুলিশ, ওই 2 টাকার পুলিশ, তোরা আমার কিছু করতে পারবি না। তোর কি কোনো আইডিয়া আছে যে তোর সামনে এখন কে বসে আছে? যদি তুই আমার পরিচয় সম্পর্কে জানতে পারতে, তাহলে তোর মুখ দিয়ে এরকম কোনো কথাই বের হতো না। তুই কি মনে করেছিস আমি হাবিলদার? হ্যাঁ, তোর সঙ্গে কথা বলছি হাবিলদার হয়ে? তোর সাথে এখন কথা বলছে কমিশনার অফ পুলিশ, 43তম BCS প্রশাসন ক্যাডার। স্যার, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে আসলেই চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে আপনার সঙ্গে এরকম বেয়াদবি কখনোই করতাম না। স্যার, আমি আপনাকে টাকা দিচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো এসব কাজ করব না, প্লিজ। আচ্ছা, তোর কি মনে হয় আমি খুব দুর্ভিক্ষের মধ্যে আছি যে তুই আমাকে টাকা দিতে চাচ্ছিস? কেন, আমার কি কোনো কিছুর কমতি পড়েছে? সরকার আমাকে গাড়ি দিয়েছে, সরকার আমাকে গাড়ির তেলের টাকা দিচ্ছে, আমাকে এত দামি পোশাক পরার জন্য ক্ষমতাও দিয়েছে, আমাকে এতটা পাওয়ার দিয়েছে। স্যার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। স্যার, আমাকে আর একটা বার সুযোগ দিন। আমি এখন থেকে মানুষের সেবায় কাজ করব। মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আমি ভেবে দেখব। তাছাড়া ভার্সিটিতে আমি আর কখনোই অপকর্ম ওইসব করব না। আমাকে শেষবারের মতো সুযোগ দিন। তোকে বাঁচিয়ে রাখার এখন কোনো ইচ্ছেই আমার নেই। তোকে যদি কোর্ট অর্ডার নাও দেয় তবুও আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে যেভাবে পারি সেভাবেই মেরে ফেলবো। কেন জানিস? কারণ তুই আজ পর্যন্ত কত মায়ের কোল খালি করেছিস সেটা তুই নিজেও জানিস না। কত মেয়েকে তুই নিজের ডেরায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছিস সেটা আমি আর কি বলবো। হয়তো পুলিশের রেকর্ডে এতগুলো হিসাব নেই। স্যার, আমি অনেক বেশি ভুল করে ফেলেছি, সেটা আমি খুব ভালো করেই জানি। স্যার, আমাকে ক্ষমা করে দিন। স্যার, প্লিজ স্যার, আমি আর কখনোই এমনটা করব না। আপাতত তুই এখানে থাক, আর তোর বিষয়ে আমি পরে কথা বলবো। আর তোর সঙ্গে যে উপরে সবার সঙ্গে কানেকশন আছে সেটা আমি খুব ভালো করেই জানি, এবং আমি এখন সাংবাদিকদের দেখে এটাই সবাইকে জানাবো যে আমাদের হাত থেকে তুই পালিয়ে গিয়েছিস এবং কোথায় আছিস সেটা আমাদের অজানা। আমরা এখন খোঁজ চালিয়ে যাচ্ছি, তদন্ত চলছে, এখন থাকতে থাক। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে চলে আসার পরে আমি আমার ক্যাবিনে এসে পোশাকটা চেঞ্জ করে সাধারণ বেশি আমি বের হলাম। আর সাধারণভাবে বের হওয়ার পরে আমি সোজা ভার্সিটির সামনে চলে আসলাম। আর ভার্সিটির সামনে এসে দেখি ওই মদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। সবাই এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে।
আর তখনই নীলা কোথা থেকে যেন আমার সামনে চলে আসলো। আর নীলা এসে আমাকে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, তুই কি মনে করেছিস আমি তোকে এখন খুঁজে পাবো না? হাহ, দেখেছিস, এখন আমি ঠিকই তোকে খুঁজে পেয়েছি। এখন তোকে কে বাঁচাবে বলতো? এবং আমি যাওয়ার আগে আগে তোর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, যে তোকে একটা বার উচিত শিক্ষা দিয়ে যায়। আজকে তো আমি চলে যাব, বাবার পোস্টিং হয়ে গেছে, সেই জন্য তার আগেই তোকে শিক্ষা দিয়ে যাই। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে এরকমটা করতে পারেন না। সবার সামনে এখানে কিন্তু আপনার অন্যায় ছিল। আপনি কালকে অন্যায় করেছেন, সেই অনুযায়ী আপনাকে শাস্তিটা কম দেওয়া হয়েছে। আর আমি তো শাস্তি দেওয়ার কেউ না। আপনার কি বিবেক বলতে কোনো কিছু নেই? আপনার কি মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করে না যে আপনি একটা বৃদ্ধ লোককে প্রায় মেরেই ফেলতে চেয়েছিলেন? সেখানে যদি আমি না আসতাম তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? আপনাদের তো টাকা আছে, আপনার বাবার তো অনেক টাকা আছে, তাই না? আপনাদের তো আর কোনো কিছুর অভাব হতো না, কোনো কিছু হতোই না আপনাদের। কিন্তু ওই লোকটা আরও যে কয়দিন বেঁচে থাকতো সেটাও আর হতো না। আমি জানি আমি অনেকটা খারাপ করে গেছি, কিন্তু তাই বলে তুই সবার সামনে আমাকে অপমান করবি? তোর কত বড় সাহস, তুই আমাকে সবার সামনে অপমান করছিস? তুই জানিস আমার বাবাকে? আমি এসআই ফারুকের মেয়ে। ম্যাডাম, আমি সত্যি অনেক লজ্জিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সঙ্গে এরকমটা করব না। প্লিজ ম্যাডাম, আমি একটা সাধারণ ছেলে, আমি এখনো বেকার। ঠিক আছে, আমি তোকে আজকে ছেড়ে দিয়েছি। এরপর থেকে আর কখনো আমার সঙ্গে দেখা হলে এরকম ভুল করবি না, বুঝতে পেরেছিস? এবার যা এখান থেকে। ম্যাডাম, একটা সত্যি কথা বলবো? আপনাকে ম্যাডাম বলতে না কেমন যেন লাগছে। আপনাকে কি আপু বলে ডাকতে পারি? আসলে আপনাকে শাড়িতে না অনেক বেশি সুন্দর লাগছে। তোকে তো আমি ভেবেছিলাম তুই একটা সাধারণ ছেলে, কিন্তু এখন তো দেখছি তোর আমার উপরে নজর পড়ে গেছে। ঠিক এখন থেকে যাবি, নাকি আমি আমার বন্ধু বান্ধব ডাকতে শুরু করব? ম্যাম, প্লিজ এরকমটা করবেন না। আমি তো আপনাকে সরি বলেছি, তার জন্য আপনি কেন এমনটা করছেন? ম্যাম, সত্যিই বলছি, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে, পুরো পরীর মতো লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা হয়তো আপনাকে নিজ হাতেই সৃষ্টি করেছেন। তারপরে নীলা মেয়েটা চলে গেল। আর নীলা চলে যাওয়ার পরে আমি নীলার দিকে তাকিয়ে রইলাম। মানে সব ফারুকের মেয়ে হলেও নীলা এসআই ফারুকের তো পোস্টিং হয়ে গিয়েছে। চাইলে তার বাবাকে এই শহরে এখনই রেখে দিতে পারি, কিন্তু এটা করলে কি ভালো হবে? কোনো কিছুই বুঝতে পারছি না। তারপর আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে রুমে এসে চিন্তা করতে লাগলাম, নীলা যদি অন্য শহরে চলে যায় তাহলে আমি কি তার সঙ্গে যোগাযোগ করতে পারবো? এদিকে আমারও কত ঝামেলা, বাবা মাকে ছেড়ে অন্য শহরে যেতে হবে। না থাক, এই শহরেই রেখে দেই। তারপর আমি মেঘলাকে কল দিলাম, আর মেঘলাকে কল দেওয়ার পরে মেঘলা কলটা রিসিভ করলো। আর আমি বলতে লাগলাম, মেঘলা, ওই যে রামপুরা থানার এসআই আছে না, নাম ফারুক, ওনার তো মনে হয় পোস্টিং হয়ে গিয়েছে। আমি তো মনে হয় কয়েকদিন আগে সাইন করে দিয়েছিলাম। তুমি ওই এসআই ফারুককে পোস্টিং হতে না বলো, তাকে পোস্টিং করার দরকার নেই, ওকে? তার প্রমোশন দিয়ে ওসি বানিয়ে দিলাম। তুমি বলবে যে তার প্রমোশন হয়ে গিয়েছে, আর প্রমোশন দেওয়ার পরে তাকে এই থানার ওসি বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই এটা করছি। আর উনি অনেক ভালো লোক স্যার। আমরা গোয়েন্দার মাধ্যমে জানতে পেরেছি উনি অনেক সন্ত্রাসীদের হত্যা করেছে। উনি অত্যন্ত ভালো লোক। হ্যাঁ ঠিক আছে, এটা এখনই করবে। আর ওই তদন্তের কি হলো? তুমি আমাকে কোনো রিপোর্ট দাওনি এখন পর্যন্ত। আর মেঘলা, তোমার সঙ্গে শাহিনের রিলেশন নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, তবে সব সময় সবাইকে বিশ্বাস করতে নেই, একটু চোখ কান খোলা রেখো, ঠিক আছে? এরকম কাজ করলে কিন্তু হবে না। আর তুমি এটা মনে রাখবে যে তোমার ঘরে কিন্তু তোমার মা অসুস্থ, তুমি ছাড়া তোমার মায়ের কেউই নেই, একটু সাবধানে থেকো। আর অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, তোমার উপর অ্যাটাক আসতে পারে, যেহেতু তুমি কিন্তু প্রপারলি এটার উপর তদন্ত করছো। কেউ কিন্তু জানে না যে এটার মধ্যে আমি নিজেও তদন্ত করছি, বিষয়টা মাথায় রাখবে। জি স্যার, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আর তাছাড়া যেখানে আপনি আছেন সেখানে আমি আমার নিজেকে নিয়ে এতটা চিন্তা করছি না। আমি যদি দেশের জন্য শহীদ হই তবুও আমার একটু আফসোস থাকবে না। আমার মাও সেই কথাই বলে। আপনার সঙ্গে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আপনার মতো একজন লোকের সঙ্গে আমি সংস্পর্শে এসে কাজ করছি। শোনো মেঘলা,
আমি কিন্তু তোমাকে আমি আমার নিজের বন্ধুর মতোই মনে করি, ঠিক আছে? আমার যত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে বেস্ট ফ্রেন্ড হিসেবে কিন্তু আমি তোমাকে দেখি। তাই একটা কথা বলতে চাই, ওই এসআই ফারুকের একমাত্র মেয়ে নীলা, তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি স্যার, আমার তো বিশ্বাস হচ্ছে না। তাছাড়া এমনি তো আপনার বয়স অনেক হয়েছে। আন্টি তো আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে আপনার বিয়ের জন্য পাত্রী দেখতে। আমাদের ডিপার্টমেন্টে যে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আপনি তো তাদেরকে বিয়ে করতে পারেন। বয়স তো আর কম হলো না, অনেক তো হলো। শোনো, একটু নীলার দিকে খেয়াল রেখো, হ্যাঁ? আর ওই ফরেন্সিকের যে মিমি মেয়েটা আছে না, সেও নাকি আমাকে অনেক বেশি পছন্দ করে। শোনো, আমি নীলাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আর নীলা জানে না যে আমি কে। আর আমি চাই না যে সে এটা জানুক। আমি তাকে সেদিনই বলবো যেদিন সে আমাকে ভালোবাসবে। আমি চাই না যে সে আমার পজিশনটাকে ভালোবাসুক। আমি চাই সে শুধুমাত্র আমাকেই ভালোবাসবে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে সত্যি কথাটা বললাম। জি স্যার, আমি যতটুকু পারি আমি সাহায্য করব আপনাকে। কারণ আমি তো একটা মেয়ে। মেয়েরা কি করলে ছেলেদের প্রতি আকৃষ্ট হয় সেটা না হয় আমি আপনাকে এখন থেকে বলে দেব। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে দেখলাম বাহিরে গাড়ির হর্নের আওয়াজ হচ্ছে। বুঝতে পারলাম বাবা ভাইয়াকে নিয়ে চলে এসেছে। তারপরেই আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। আর দরজা খুলতেই ভাইয়া আমার সঙ্গে অনেক কথা বলতে লাগলো। আর এভাবেই কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। আমি বিকেলবেলা আবার রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে আমি বের হলাম। আর বের হতেই আমি সোজা জঙ্গলের কাছে চলে আসলাম। আর জঙ্গলের কাছাকাছি আসতেই তখন মেঘলা বলতে লাগলো, স্যার, আমরা বডির বাকি পার্টগুলো খুঁজে পেয়েছি, চলুন আমি আপনাকে দেখাচ্ছি। আর স্যার, এখানে আমি আর শুধুমাত্র আপনি আছি, আর কেউ নেই। আমার শাহিনকে অনেক সন্দেহ হয়। শাহিন আমার কাছে এই বডির পার্টসগুলো চেয়েছিল। কেন চেয়েছে সেগুলো আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু সে কোনোভাবেই প্রকাশ করেনি। আর শাহিনের জন্যই ফোর্স ছাড়া এখানে আসতে হয়েছে। জানি এখানে অনেকটা ভয়ঙ্কর জায়গাটা, কিন্তু সেফটির জন্য এটা করেছি। ঠিক আছে, তুমি অনেক ভালো কাজ করেছো। আর শাহিনকে আমারও সন্দেহ হয়েছে, আর সেই জন্যই আমি তোমাকে সকালবেলা কল দিয়ে এটা বলেছিলাম। চলো ভিতরে যাওয়া যাক। তারপর আমি মেঘলাকে নিয়ে ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার পরে আমি বডি পার্টসগুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। আর তখনই কে যেন আমাদেরকে ফায়ার করতে লাগলো। আর আমি তাড়াতাড়ি করে সেগুলো ব্যাগে আবার ভরে নিলাম। আর আমিও ফায়ার করতে লাগলাম। আর ফায়ার করতে করতে ওরা পালিয়ে গেল। বুঝতে পারলাম না যে কে আমাদের ফায়ার করলো। আর তখনই একটা বুলেট এসে গাছের মধ্যে ঢুকে গেল। আর বুলেটটা বের করে দেখলাম এটা তো আমাদের ডিপার্টমেন্টের AK-47 গুলি। আর এটা তো গুন্ডা বা মাফিয়াদের কাছে থাকার কথা নয়। মেঘলা এটা দেখে অবাক। আর তখন মেঘলা আবার আমাকে বলতে লাগলো, স্যার, আমার সন্দেহ হচ্ছে যে এখানে আমাদেরকে আক্রমণ করার জন্য শাহিন এসেছিল। শাহিন কোনো মাফিয়াদের সঙ্গে আছে এবং তাদেরকে সাহায্য করছে। আমাদের সকল খবরাখবর ওই মাফিয়ার কাছে দিচ্ছে যে এগুলো কাজ করছে, খারাপ কাজ। এখনই কোনো শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। যদি আমি শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তাহলে আমি ওদেরকে হাতে নাতে ধরতে পারবো না। আর এখন আমাদের কাজ হচ্ছে যে শাহিনের ওপরে নজরদারি করা। এটাই হবে আমাদের কাজ, ওকে? আর তুমি সবসময় সাবধানে থাকবে। আমি কিন্তু আবারও বলছি, আমার কথা ছাড়া কোনো অপারেশনে যাবে না। আর রাস্তায় চলাফেরার সময় গাড়ির গ্লাসটা কখনোই নামাবে না। যদি কোনো ফকির মিসকিন যদি তোমার কাছে টাকা চায় তবুও তুমি গ্লাস নামাবে না। আর বাসার ভিতরে তো আর কোনো সমস্যাই নেই। জি স্যার, আমি বুঝতে পেরেছি ওরা আমাদের কাছ থেকে এসব নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে এখন অ্যাটাক করেছিল। চলেন স্যার, এখান থেকে বের হওয়া যাক। আমার মনে হচ্ছে যে এই জায়গাটার মধ্যেই অনেক বড় বড় ডিল হয়ে থাকে। এই যে দেখো, এখানে কিন্তু পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তার মানে এখানে কোনো গাড়ি এসে দাঁড়ায়। প্রতিদিনই জায়গাটায় কেমন যেন কালো হয়ে গিয়েছে। আজকে রাতে আবারও এখানে আসতে হবে, তাও আবার মাঝরাতে। তারপর আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমি সেগুলো নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে ডক্টরের কাছে চলে আসলাম। আর ফরেন্সিক ডক্টরের কাছে এসে আমি সেগুলো নিয়ে ভালোভাবে ওনার সঙ্গে আলোচনা করতে লাগলাম। আর আলোচনা করে জানতে পারলাম বেশ অনেক কিছু। তারপর আমি আরও কিছু কাজ করলাম। আর এসব করতে করতেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। এখন রাত 12টা বেজে গিয়েছে। আমি আমার টিম সহ নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি।
কিছুক্ষণ পরেই জঙ্গলের কাছাকাছি চলে আসলাম, আর গাড়ি থেকে নেমে আমি সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। আর তখনই শাহিন আমাকে বলতে লাগলো, স্যার আমি একটু ওদিক থেকে আসছি। আসলে স্যার খুবই ইমার্জেন্সি 1 নাম্বার পেয়েছে। প্লিজ স্যার আমি এখন আসছি, আপনি সামনের দিকে যান। তারপর আমি মাথা নাড়ালাম, আর মাথা নাড়ানোর পরে শাহিন চলে গেল। আর শাহিন চলে যাওয়ার পরে আমি মেঘলাকে বললাম একটু পিছনে পিছনে যাওয়ার জন্য। তারপর আমিও সামনের দিকে এগিয়ে আসলাম, আর এগিয়ে আসার পরে দেখতে পেলাম কিছু লোক দাঁড়িয়ে সেখানে কথা বলছে। আর আমি আমার পজিশন মতো দাঁড়িয়ে পড়লাম, সবাইকে মাইক্রোফোনে বললাম যে সেট হয়ে যাওয়ার জন্য। আর তখনই মেঘলা আমার পিছনে চলে আসলো, আর পিছন থেকে আমার কানের কাছে এসে বলতে লাগলো, স্যার আমি শাহিনকে যতটা বিশ্বাস করেছিলাম আসলে শাহিন ততটা বিশ্বাসের যোগ্য না। আমি অনেক ভুল করে ফেলেছি স্যার। শাহিন কারোর সঙ্গে যেন কথা বলছে। তোমার কাছে এখন এসব কথার কোনো শুনতে চাইনি, বুঝতে পেরেছ? এখন যেটা কাজ করার তুমি সেটা করো, নিজেকে কন্ট্রোল করো এবং এখানে মনোযোগ দাও। আমি না বলা পর্যন্ত কেউ কোনো কিছুই করবে না। আমি আগে ফায়ার করব, আর কেউ আগে সামনের দিকে যাবে না আমার কথা ছাড়া। আর চতুর্দিকে খেয়াল রাখবে, কারণ যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তারপর আমি আরও সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে আমি সুযোগ মতো ফায়ার করতে লাগলাম, আর হঠাৎ করেই আমার টিমের একজনের গায়ে এসে গুলি লাগলো। আমি অবাক হয়ে গেলাম, কারণ ওরা স্পেশাল ট্রেনিং প্রাপ্ত। ওদেরকে কেউ সামনে থেকে গুলি করবে এরকমটা কখনোই হওয়ার কথা নয়, কারণ আমরা যথেষ্ট পরিমাণে সেফটি নিয়েই এসেছি। আমাদের কোথায় গুলি করলে আমাদের লাগতে পারে, আমরা সামনের দিকে আগাতে পারবো না, এটা শুধুমাত্র আমরাই জানি, আর অন্য কেউ এটার ব্যাপারে জানার কোনো কথাই নয়। তারপরে বুঝতে পারলাম যে শাহিন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি কোনো কিছুই বললাম না। তারপরে অপারেশন শেষ করলাম, আর কিছু লোক পালিয়ে গেল, আর কিছু লোককে আমরা ধরে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে আসলাম। আর পরদিন সকালবেলা আমি সবার সঙ্গে নাস্তা করছি, আর তখন মা আমাকে বলতে লাগলো, কালকে তো মেয়ে দেখার জন্য যেতে পারিনি, এখন নাস্তা করে একটু পরেই রেডি হয়ে রিফাতের জন্য মেয়ে দেখতে যাব। তুই কি আমাদের সঙ্গে যাবি? মা আমার তো একটা অপারেশনের মধ্যে আছি, হয়তো তোমরা শুনেছ, আর এটা সম্পূর্ণ দায়িত্ব আমার ওপরে। আমি নিজেই এটা হ্যান্ডেল করছি, তার জন্য আমি যেতে পারবো না। তুমি বাবা আর ভাইয়া মিলে দেখে আসো, আর তোমাদের পছন্দই তো আমার পছন্দ, তাই না? বিয়েটা কি আমি তোকে করাচ্ছি? তোরটা তো আরো পরে। আমাদের পছন্দ আর তোর পছন্দ মানে বড় ভাইয়ের বিয়ে, তোর কোনো দায়িত্ব নেই? এটা কি তুই কোনো কথা বললি? মা শুধু শুধু কেন আমার উপর রাগ দেখাচ্ছ বলো তো? বলেছি তো আমার সময় নেই। প্লিজ মা একটু বুঝতে চেষ্টা করো। ও বাবা, তুমি এমন চুপ করে বসে আছো কেন? তুমি মাকে একটু বোঝাও না। আমি কি আসলে বসে থাকি নাকি বলো? ওখানে গিয়ে আমার কি কোনো লাভ আছে বলো? ভাইয়াকে নিয়ে যাও। তারপর আমি সেখান থেকে নাস্তা করে একটা সাধারণ ছেলের মতো রেডি হয়ে বাইরে চলে আসলাম। এখন আমি যাব নীলার কাছে, কারণ আমারও তো একটা মন আছে। আমার তো মন চায় যে আমার প্রিয় মানুষের সঙ্গে দুষ্টুমি করেই। তারপর আমি এইসব ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলাম। আর ভার্সিটির সামনে যথারীতি আমি ভার্সিটিতে প্রবেশ করতে যাব, তখনই দেখতে পেলাম কিছু বান্ধবীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে নীলা। আমি তাদের সামনের দিকেই হেঁটে যেতে লাগলাম, আর তখনই নীলা আমাকে ডাক দিল। আমি তার কাছে গেলাম, আর কাছে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, কিরে, তুই এই ভার্সিটিতে কি করিস? তোকে তো এই ভার্সিটিতে কখনো দেখিনি। নাকি তুই আমার পেছনে পেছনে এখানে এসে গেছিস? কোনটা বলতো? আমি এখন কি বলবো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কি এখন ভার্সিটির কথা বলবো, যেখানে নতুন অ্যাডমিশন নিয়েছি? নতুন অ্যাডমিশন নিয়ে সে কথা বললে কি বিশ্বাস করবে? কারণ আমার যা বয়স, তারপর দেখলাম প্রিন্সিপাল সামনের দিকেই যাচ্ছে, আর আমরা বুঝতে পারলাম যে একটা মিথ্যা কথা বলাই যায়। পরে না হয় প্রিন্সিপালের কাছে গিয়ে কোনো কিছু বলে অ্যাডমিশন নিয়ে নিলাম কিছুদিনের জন্য, আবারও ভার্সিটির লাইফে ফিরে আসব। এটা আর কম কিসের? তারপর আবার প্রিয় মানুষটার সঙ্গে। তারপর আমি অনেক ভেবে চিন্তেই বলতে লাগলাম, আসলে আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। তারপর আপনাকে দেখার পরে সত্যি আমার অনেক ভালো লাগছে। জানেন, কালকের রাতে আমি একদম ঘুমাতে পারিনি, সবসময় আপনার কথা মনে পড়েছে। কি করবো বলেন? এই নীলা, দেখেছিস ছেলেটা তোর সামনে এসব কি কথা বলছে? তুই তো বলেছিলি যে ছেলেটা তোকে অনেক সম্মান করে, আর তুই ছেলেটাকে র্যাগিং করবি, ওই দিনের প্রতিশোধ নিবি। এখন দেখছি ছেলেটা তোকে পছন্দ করা শুরু করে দিয়েছে। তা কবে থেকে?
এই তুই কি কার সামনে কি বলছিস? সেদিন আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, আর কালকেও তুই আমার কাছে মাফ চেয়ে তারপরে গিয়েছিলি, আর এখন আমাকে ওইসব উল্টোপাল্টা কথা বলছিস। তুই জানিস আমি কে? হ্যাঁ আমি জানি তো, আর আমি আপনাকে ভালোবাসি। সমস্যা কি? এটার মধ্যে তো আর কোনো অন্যায় করছি না, তাই না? আর আপনি হলেন এসআই ফারুকের একমাত্র মেয়ে। এখন অবশ্য আপনার বাবার প্রমোশন হয়েছে, এখন আপনার বাবা হলেন রামপুর থানার ওসি, তাই তো? আমি কি এটা তো তাহলে তুই ভালো করেই জানিস। আর সবকিছু জানার পরেও তুই আমার কাছে এসে এইসব কথা বলছিস? তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কেন ভার্সিটিতে এসেছিস ভালো কথা, কিন্তু আমার পেছনে লাগতে আসবি না। সেদিনের কথা কিন্তু আমি আজও ভুলি নাই, মনে রাখবি। হ্যাঁ মনে তো রাখতেই হবে, কারণ আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি, আর আমাকে আপনি অনেক বেশি ভালোবাসবেন। আগে আমি আপনাকে ম্যাডাম ডাকতাম, এখন আমি আপনাকে আপু ডাকি। তারপর কিছুদিন যাওয়ার পরে আমি আপনাকে বউ ডাকবো। এটাই তো কথা, তাই না? তখন নীলা এসে আমাকে একটা থাপ্পড় মারলো। তার বান্ধবীরাও তাকিয়ে আছে, আর আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আর তখন নীলা আমাকে রাগী কণ্ঠে বলতে লাগলো, ফকিন্নির বাচ্চা, তোর কোনো যোগ্যতা আছে আমাকে এভাবে কথা বলার? যা এখান থেকে, আর কখনো যদি এইসব কথা আমার সামনে এসে বলেছিস তখন বুঝতে পারবি। সেখান থেকে সোজা চলে আসলাম, আর সেখান থেকে আমি আমার মতো করে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। প্রিন্সিপাল আমাকে দেখেই দাঁড়িয়ে গেল, কারণ প্রিন্সিপাল আমাকে অনেক আগে থেকেই চেনে। তারপর আমি প্রিন্সিপালের সঙ্গে একটা মিথ্যা কথা বললাম, যেন আমি একটা অপারেশনের জন্য এই ভার্সিটিতে নতুন করে ভর্তি হতে চাই, আর এটা যেন কেউ না জানে। উনি আমাকে অনুমতি দিলেন, আর উনি আমার মতো করে কাজ করতে বললেন। তারপর আমিও সোজা নীলা যেই ক্লাসে পড়ে সেই ক্লাসে চলে আসলাম। সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হয় আমি কোনো ভিন্ন গ্রহ থেকে এসেছি। আর একটু পরেই নীলা আর তিথি ক্লাসরুমে প্রবেশ করলো, আর ক্লাসরুমে প্রবেশ করাতেই আমাকে দেখতে পেয়ে আমার দিকে তাকালো। আর তখনই নীলা এসে আমার কাছে বলতে লাগলো, কিরে, আমি তো তোকে বলেছিলাম যে আমার সামনে কখনো না আসতে, আর এখন কি না তুই আমার ক্লাসে এসে বসে আছিস? তোকে এই কলেজে ঢুকতে দিয়েছে কে? কেন? আমি তো শুধুমাত্র তোমার জন্যই ভর্তি হয়েছি, জানো। আর তোমার সঙ্গে ওই দিন যেটা করেছি ওইটার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এখনো তো আমি তোমাকে সত্যিই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে ভালোবেসে ফেলো না, আর কত। আজকে বের হও, তারপরে বুঝতে পারবি আমি তোকে কি করি। এমন মায়ের দিব তোকে যে সারা জীবন হাসপাতালে পড়ে থাকবি, শুধুমাত্র ক্লাসটা শেষ হতে দে। ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে, কিন্তু আগে তো আমার ভালোবাসাটা মেনে নাও। আগে আমার ভালোবাসার কথা বলি, তারপর না হয় এসব মারামারি কাটাকাটি পরেও নিয়ে কথা হবে। তারপর নীলার কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল, আর সেখান থেকে সামনে বসে পড়ল, আর সঙ্গে সঙ্গে তিথিও বসে পড়ল। আর একটু পরেই স্যার এসে ক্লাস করাতে লাগলো, আর আমাকে নতুন দেখে স্যার দাঁড় করালো। আর দাঁড় করিয়ে স্যার আমার দিকে তাকিয়ে আছে, কারণ স্যার আমাকে চিনতে পেরেছে। আর আমি চোখ দিয়ে ইশারা করে বললাম। তখন স্যার আমাকে বলল যে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, আর আমিও বসে পড়লাম। ভাগ্য ভালো যে এই শহরের নতুন কমিশনার হয়ে এসেছি, আর তা না হলে অবস্থা খারাপ হয়ে যেত। এখনো ভালো করে মানুষ আমাকে তেমন একটা চেনে না। তারপর ক্লাস করাতে লাগলো, আর আমি তো নীলার দিকে একদম তাকিয়ে আছি। এটা নীলা ভালো করেই খেয়াল করলো, আর তখন ওরা কথা বলল। কিরে তিথি, আমি তো ভেবেছিলাম ছেলেটা একটা আবুলের মতো, ছেলেটাকে একটু র্যাগিং করব, একটু শিক্ষা দেব, কিন্তু এখন তো দেখছি ছেলেটা আমাকে ভালোবাসার দাবি দিয়ে সব সময় ঘুরে বেড়াচ্ছে, আমাকে বিরক্ত করছে। কি করা যায় বলতো? এইরকম একটা ছেলের সঙ্গে কি আমার যায় বল? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে এইভাবে ডিস্টার্ব করার সাহস পায়নি, কিন্তু এই ছেলেটার সাহস দেখে আমি অবাক হচ্ছি। হ্যাঁ রে, আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না। আর ছেলেটাকে দেখে একদম আমার সাধারণ মনে হচ্ছে না, চেনা কারণ দেখেছিস না শরীরের গঠন। আমার কেমন যেন সন্দেহ আছে, কারণ ছোট লোকটা আসলে এমন হয় না, কেমন যেন সুন্দর হয়েছে। আমি তোকে এটা বলে বোঝানো সম্ভব নয়। আর শোন, ছেলেটা যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ছেলেটা গরিব, তবুও কোনো সমস্যা নেই, কারণ দেখেছিস না আমি যে রিহানকে ভালোবাসি, রিহানকে আমার স্ট্যাটাসের মতো, রিহানকে আমার যোগ্যতার, কিন্তু রিহানকে আমি আমার মন থেকে ভালোবাসি। আর তোর জন্য আমি মানুষের র্যাগিং করি, না হলে কিন্তু আমি র্যাগিং করতাম না। শোন,
আমার র্যাগিং করতে ভালো লাগে, তাছাড়া আমি যা করি তাই আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ছেলেটা দেখি কি করে, আর ছোট লোকদেরকে ভালোবাসা অসম্ভব। এরকম কথা আমিও আগে অনেকবার বলেছিলাম, কিন্তু আসলে সত্যিকারের ভালোবাসা এসব দেখে হয় না, শুধুমাত্র হয়ে যায় রে। আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে এখন মনোযোগ দিয়ে ক্লাস কর, যখন কাটা তখন দেখা যাবে। তারপর ক্লাস শেষ করে সবাই বের হলো, আমিও বের হলাম। আমি বের হয়ে নীলার কাছে চলে আসলাম। আর নীলার কাছে আসার পরে নীলা আমাকে দেখে কাউকে যেন ফোন করলো, হয়তো ছেলে পেলে ডেকে আনছে আমাকে মারবে বলে। আর কিছুক্ষণ পরেই এক গাড়ি করে কয়েকটা ছেলে পেলে চলে আসলো, আর ছেলেগুলো এসে নীলাকে খুঁজতে লাগলো। আর তখন নীলা আমাকে দেখে ইশারা দিয়ে বলল কি জানো, আর সেখান থেকে চলে গেল। আর ছেলেগুলো এসে আমাকে ধরে নিয়ে ছাদে চলে আসলো। আর ছাদে আনার পরে আমার নিজের মাস্ক খুললাম, আর মাস্ক খোলার পরে ছেলেগুলো আমার পায়ে ধরে বলতে লাগলো, স্যার আমরা আসলে বুঝতে পারিনি স্যার, আপনি যেখানে আছেন এটা সত্যিই আমরা জানতে পারিনি। আমরা যদি জানতাম তাহলে এখানে কখনোই আসতাম না। স্যার আমরা আর কখনো ভার্সিটিতে আসবো না, আপনি আমাদের ক্ষমা করে দিন। আর স্যার নীলা ম্যাডাম আমাদের দিক কাজ করে, আর তার বিনিময়ে আমরা টাকাই পাই শুধু, এই জন্যই আরও অনেক ছেলে আমরা এভাবে মেরেছি। আর নীলা ম্যাডাম প্রপোজ করছিল বা কেউ কথা বলার জন্য চেষ্টা করছিল। এরপর থেকে যেন এরকম ভুল আর কখনোই করতে না দেখি। যদি এরকম ভুল করেছিস তাহলে সোজা জেলের ভেতরে ঢুকিয়ে দেব। আর ভেতরে তো ঢুকিয়ে দেবই, সারা জীবনের জন্য কিন্তু বের হতে পারবে না। আর আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো তুই ভালো করেই জানিস। চুপচাপ এখান থেকে চলে যা। আর হ্যাঁ, কাউকে বলবি না যে আমি এই ভার্সিটিতে আছি, গোপন রাখবি। এখন থেকে ভালোভাবে চলাফেরা কর, এইসব বাদ দে। তারপর ছেলেগুলো চলে গেল। আর ছেলেগুলো চলে যাওয়ার পরে আমিও বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আমি খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর রেস্ট করার পরেই আমাকে বের হতে হবে এখনই। তারপর আমি যথারীতি বের হয়ে গেলাম মাকে বিদায় দিয়ে। আর আমি অফিসে এসে নিজের মতো কাজ করছি। আর তখনই মেঘলা এসে আমাকে বলতে লাগলো, স্যার এইমাত্র শাহিনের নাম্বারটা শহর থেকে কিছুটা দূরে একটা গ্রামের মধ্যে ট্রেস করা গেছে। আমি নিজেই ট্রেস করেছি, বুঝতে পারলাম না যে শাহিন ওখানে কেন গিয়েছে। মেঘলা, আমার কাছে মনে হচ্ছে যে ওই গ্রামে ছদ্মবেশে সবগুলো থাকে, যারা প্রতিনিয়ত দেশের মধ্যে অপকর্ম করেই চলেছে, তারা ছদ্মবেশে ওখানে থাকে। আর ঠিক এটার সদস্য হলো শাহিন। শাহিন ওখানে ওদের সঙ্গে দেখা করতে গিয়েছে। আর ওই লোকেশনটা আমার কাছে পাঠিয়ে দাও, আর আমরা যথারীতি সেখানে ব্যবস্থা নেব। আগে তুমি ওই গ্রামের ব্যাপারে তথ্য জানো, আমাকে ওই গ্রামের সকল কিছুর তথ্য দাও, বুঝতে পেরেছ? আর এটা 2-1 দিনের মধ্যেই করো। আমি চাই 2-1 দিনের মধ্যে মেইন অপারেশনটা করার জন্য। ঠিক আছে স্যার, আপনি যেরকম বলবেন। স্যার আজকে কিন্তু নীলা ম্যাডামকে আমি দেখেছি। নীলা ম্যাডাম আপনার আরও আগে বের হয়েছিল ভার্সিটি থেকে, তবে আপনাকে কিন্তু ভার্সিটির ছাত্র হিসাবে এখনও ভালোই দেখা যায়। মনে হয় না যে আপনি ভার্সিটির ছাত্র নন। তারপর মেঘলা চলে গেল। আর মেঘলা চলে যাওয়ার পরে আমি নীলার মোবাইলে কল দিলাম। আর কল হতেই কিছুক্ষণ পরে কলটা রিসিভ করলো। আর আমি বলতে লাগলাম, কি ব্যাপার, কল ধরতে এতক্ষণ লাগে? তুমি জানো না যে আমি তোমাকে কল করব? নিজের প্রিয় মানুষের কল যত সময় ধরতে হয়, বুঝতে পেরেছ? তোর তো এখন হাসপাতালে থাকার কথা, আর তুই আমার নাম্বার কি করে পেলি? আমার নাম্বার তো কেউ এটা জানে না। তোর সাহস তো কম বড় নয়, তুই আমাকে কল দিয়েছিস। এত অহংকার কেন তোমার? এত অহংকার করা ভালো নয়, বুঝতে পেরেছ? মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে সম্মান দিতে শেখো, ভালোভাবে কথা বলো, তারপর দেখবে অনেক ভালো লাগছে। তোমার সারা জীবন অহংকার করে কি পেলে তুমি? তোমাকে আমি ঠিক করব, তুমি ওয়েট করো। তোর তো এখন হাসপাতালে থাকার কথা, কিন্তু তুই হাসপাতালে না গিয়ে তুই আমার সঙ্গে কথা বলছিস। তার মানে কি ওরা আমার কাজটা করতে পারলো না? কিছু তো বুঝতে পারলাম না। ওরা কি করে আমাকে মারবে? ওরা তো জানে না যে আমি কে। তাছাড়া আমি একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে ওরা কেন মারবে শুধু শুধু? আমি তো কোনো অন্যায় করিনি। আমি বলেছি যে আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসা কোনো অন্যায় নয়। তারপর তারা চলে গিয়েছে। তারপর নীলা কলটা কেটে দিল। আর নীলা কল কেটে দেওয়ার পরে আমি মুচকি হাসলাম। আর কিছুক্ষণ কাজ করে আমি বের হলাম। আর বের হয়ে আমি হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম।
কারণ এখন আমাকে আরও বেশি সাবধান থাকতে হবে। আর হঠাৎ করে দেখলাম নীলার গাড়িটা অনেক জোরে আমার পাশ দিয়েই চলে গেল। আমার ভয় হলো নীলার কোনো কিছু হয়ে যাবে না তো। আমি এটা ভাবতে ভাবতে আরও তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে লাগলাম। আর সামনে একটু যেতেই দেখলাম সেই গাড়িটা একটা ট্রাকের সঙ্গে লেগে গাড়িটা উল্টে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে গাড়িটার কাছে গেলাম, আর গাড়িটার কাছে গিয়ে দেখি যে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই সত্যি হয়ে গেল। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমি গাড়ি থেকে তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে তাকে হসপিটালে নিয়ে আসলাম। আর হসপিটালে নিয়ে এসে ভর্তি করালাম। আর ডক্টর অপারেশন করার জন্য চলে গেল। মুহূর্তের মধ্যে যে এরকমটা হয়ে যাবে এটা আসলে আমি ভাবতে পারিনি। এখন যদি আমি সেখানে না থাকতাম তাহলে কি হতো একটাবার চিন্তাও করলো না মেয়েটা। প্রায় 1.5 ঘন্টা পর ডক্টর বের হয়ে আসলো। আর ডক্টর আমাকে বলতে লাগলো, রোগীকে যদি এখন ও নেগেটিভ রক্ত না দেওয়া হয় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব না, কারণ রক্ত অনেক বের হয়ে গেছে। ও নেগেটিভ রক্ত নেই, আর যেটা আছে সেটা দেওয়া যাবে না, সমস্যা আছে। ডক্টর, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনি আমার কাছ থেকে যত পারেন রক্ত নেন, তবু প্লিজ আমার নীলাকে বাঁচিয়ে দিন। ওকে ছাড়া আমি বাঁচব না। আপনি শান্ত হন। আর স্যার, আমরা আমাদের যত সাধ্য মতো চেষ্টা করছি ওনাকে বাঁচানোর জন্য। আর আপনার মতো লোক আমাদের হাসপাতালে এসেছে, এটা সত্যি আমরা অনেক ভাগ্যবান। আপনি আমার সঙ্গে আছেন স্যার, আমি আপনাকে আগে চিনতে পারিনি। তারপর আমি ডক্টর সাহেবের সঙ্গে গেলাম। আর ডক্টর সাহেবের সঙ্গে যেয়ে আমি আমার থেকে 1 ব্যাগ রক্ত দিলাম। তারপর কিছুক্ষণ পর শুয়ে থাকলাম। আর শুয়ে থাকার পরে আমি তার বাবা মাকে ফোন করে হাসপাতালে আসতে বললাম। আর কিছুক্ষণ পরেই ওনারা চলে আসলো। আর নীলার বাবা এসে আমাকে সালাম দিল। আমি ওনার সঙ্গে কথা বললাম, আমার সঙ্গে কথা বলল। আর কেবিনে দেওয়ার পর আমি আগে কেবিনে গেলাম। আমি নীলার পাশে বসে আছি। তার বাবা হয়তো ডক্টরের সঙ্গে কথা বলছে। আর তখনই নীলা চোখ খুলল। আর চোখ খোলার পরে আমি বলতে লাগলাম, সব সময় এতটা অস্থির হয়ে চলাফেরা করাটা কি ঠিক? এখনো যদি তোমার কোনো কিছু হয়ে যেত তখন কি করতে? তোমার বাবা মার কি আর কোনো সন্তান ছিল যে তারা এটা নিয়ে আশায় ঘর বাঁধত? ওনারা তোমাকে কতটা ভালোবাসে সেটা কি তুমি জানো? সেটা কি একবারও বুঝতে চেষ্টা করেছো? তোমার যত আবদার আছে সকল আবদার তারা পূরণ করেছে, আর তুমি সেগুলো নষ্ট করছো। আরে তোমার বাবা তো একদম ফেরেশতা। তোমার বাবার মতো ভালো মানুষ পুরো ডিপার্টমেন্টে হয় না। আর ওনার জীবনে ওনার এই ভালো কাজের জন্য কতবার যে পোস্টিং হয়েছে সেটা জানো? কত জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় শুধুমাত্র ওনার সততার জন্য। ওনার সততার ফল হয়তো এখন পাচ্ছে না, কিন্তু একটা সময় যে উনি ঠিকই পাবেন। আর তার মেয়ে হয়ে তুমি এত অহংকার, এত উচ্ছৃঙ্খল চলাফেরা, এটা ঠিক না। এখন থেকে নিজের বুদ্ধিতে চলাফেরা করো, মা বাবার কথা শোনো। আমার অনেক বড় বেশি ভুল হয়ে গেছে। আজকে তুমি না থাকলে হয়তো আমার জীবনটা আর ফিরে পেতাম না। তুমি আসলেই একজন ভালো মানুষ। আমি তোমাকে ভালোভাবে চিনতে পারিনি। তাছাড়া আমার সঙ্গে তো আমার বান্ধবীরা ছিল, ওরা কোথায় গেল? তোমার বান্ধবীরা তোমার সঙ্গেই ছিল, তাই না? সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওরা নিজেদের জান নিয়ে পালিয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? আমি নিজে তাদেরকে পালিয়ে যেতে দেখেছি। এই হলো তোমার বান্ধবীদের অবস্থা। আর তাদের সঙ্গে থেকে তুমি নিজেকে নষ্ট করছো। এখন থেকে নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করো, দেখবে অনেক ভালো থাকবে। তারপর আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আর তার বাবা মাকে বিদায় দিয়ে আমিও আমার কাজে চলে আসলাম। আর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আমি এরপরে আর নীলাকে দেখতে যাইনি, কাজে ব্যস্ত ছিলাম। আর নীলাকে আমার শূন্যতাটা বোঝানোর চেষ্টা করছি। আর কয়েকদিন যাওয়ার পরে নীলা নিজে থেকেই আমাকে কল বা মেসেজ করেছে। আমি তো সত্যিই অবাক, কারণ আমি চাইলেও মেসেজের উত্তর দিতে পারি না, কারণ ভাইয়ের বিয়েতে অনেক ব্যস্ত। আর এভাবেই পার হয়ে যায় 1 মাস। এই 1 মাসে নীলাকে আমি একবারও কল বা মেসেজ দেইনি। রাস্তার মধ্যে অনেকবার দেখাও হয়েছে। নীলা হয়তো আমার ব্যাপারে সবটা জেনে গিয়েছে। দেখতে দেখতে ভাইয়ের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল, আর আমিও কিছুটা ফ্রি হয়ে গেলাম। তারপর আমার কেসটা নিয়ে আরও বেশি তৎপর হলাম, কারণ এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ ওরা সমাজটাকে পুরো শেষ করে দিয়েছে। আমি ডিপার্টমেন্টে আমার ক্যাবিনে বসে কাজ করছিলাম। আর তখনই হঠাৎ নীলা সোজা আমাকে এসে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার কল বা মেসেজের উত্তর দিচ্ছ না কেন?
আমি সত্যি ওই দিন বুঝতে পারিনি, আর তোমার সঙ্গে যতগুলো অন্যায় করেছি সেগুলোর জন্য সরি বলছি, এই কানে ধরছি, তবুও প্লিজ একটাবার কথা বলো। আরে এটা তো অফিস নাকি? আর তুমি এভাবে আমাকে এসে জড়িয়ে ধরেছো কেন? আর আমি তো এতদিন অনেক ব্যস্ত ছিলাম, আর একটা মামলা নিয়ে আমি তদন্ত করছি। এটা অনেক বড় মামলা, সেই জন্য ব্যস্ত আছি। আর কিছুদিন আগে ভাইয়ের বিয়ে হয়েছিল, তো তার জন্য আরো বেশি ব্যস্ত ছিলাম। আমি এতদিনে তোমার শূন্যতা আসলেই বুঝতে পেরেছি। আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি। তুমি দেখো, আমি এখন থেকে নিয়মিত নামাজ আদায় করি, আল্লাহকে ভয় করতে শিখেছি। তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবেই চলছি, তবুও প্লিজ আমাকে মেনে নাও। আমি তোমাকেই চাই, তোমার এসব আমি কোনো কিছুই চাই না। দেখো, তোমার সঙ্গে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। এখন আমি অন্তত ব্যস্ত আছি। আর বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো, তোমার বাবাও কতটা ব্যস্ত আছে সেটা হয়তো তোমার নতুন করে জানার কথা না, তাই না? আর এই অপারেশনে আমার মৃত্যু হতে পারে, তখন কি করবে? আমাকে ভালোবেসে কেন নিজের জীবনটা নষ্ট করবে? তাহলে কেন তুমি আমাকে আগে এসে ভালোবেসেছিলে? আমি তো আগে তোমাকে ভালোবাসতে চাইনি, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করেছো। এখন আমি তোমাকে ভালোবাসি, এখন আমাকে মেনে নিচ্ছ না কেন? তখন কি এটা মনে ছিল না? দেখো, আমি তোমার সঙ্গে অনেকটা ভুল করে ফেলেছি, সেটা আমি জানি। কিন্তু এখন আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই। আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কি বলতে চাচ্ছি তোমাকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কাছে শুধুমাত্র ভালোবাসা চাই, এবং তুমি সেটা আমাকে দেবে। যদি আমাকে না দাও, তাহলে তুমি আমাকে যেটুকু রক্ত দিয়েছো সেটুকু আমি এখনই তোমার সামনে বের করে ফেলে দিব। আমি আর বাঁচতে চাই না। কেন আমাকে সেদিন বাঁচিয়েছিলে? কেন আমাকে এত আপন করে ভালোবেসেছিলে? প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও। আমি কাজ শেষ করে তোমার সাথে রাতের বেলা কলে কথা বলবো, ঠিক আছে? আর এভাবে হুটহাট করে এখানে এসো না, কারণ আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? এভাবে পাগলামি করলে কি হয়? এভাবে পাগলামি না করলে তো আর তুমি আমার কাছে আসতে না, তাই না? আর আমি যতদিন আছি ততদিন তোমার সঙ্গেই তো পাগলামি করব। তুমি ছাড়া কে আছে আমার? তোমার জন্য তো আমি নিজেকে এতটা পরিবর্তন করেছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি গেলাম। আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আর একটু সাবধানে, বুঝতে পেরেছো? তুমি আমার জন্য সেফ থাকবে। তোমার কিছু হলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে দেবো, কথাটা মনে রেখো। তারপর আমি নীলাকে অনেক বুঝিয়ে নীলাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর নীলাকে পাঠিয়ে দেওয়ার পরে মেঘলা চলে আসলো। আর মেঘলা এসে আমাকে বলতে লাগলো, স্যার, আমরা এই গ্রামের সমস্ত তথ্য পেয়ে গেছি। আমরা চাইলে আজকে অপারেশনে যেতে পারি। ওই গ্রামে ক্যাম্প বানিয়ে ছদ্মবেশে ওরা থাকছে, আর এটার পুরো লিস্ট দিচ্ছে আমাদের বিক্রম। হলো এমপির একমাত্র ছেলে, আর এমপির সাহসে এবং এমপির সহযোগিতায় সকল কিছু করে থাকে। তার ছেলে বিক্রম পুরো বাংলাদেশ এগুলো করছে। তারপরেও বাংলাদেশে লোক রয়েছে, জায়গায় জায়গায় রয়েছে। আমরা সকল ক্যাম্পের ঠিকানা, লোকেশন ট্যাশ করতে পেরেছি, আর সকল জায়গা থেকে ওদের ক্যাম্প উড়িয়ে দিয়েছি। আপনার আদেশ মোতাবেক এখন বাকিটা আপনি যা বলবেন। ঠিক আছে, চলো, এখন একটা মিটিংয়ে যেতে হবে। আর ওখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও থাকবে। ওদের সঙ্গে প্ল্যান করে তারপর ওখানে যেতে হবে, কারণ ওইটা একটা বিপজ্জনক এলাকা। আর আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের কোনো ক্ষতি যেন না হয়। তাড়াতাড়ি চলো, মিটিং প্রায় শুরু হয়ে গিয়েছে। আমি এতক্ষণ তোমার জন্যই ওয়েট করছিলাম। স্যার, আমি তো আরও অনেক আগেই আসতাম, কিন্তু আপনাকে জানালা দিয়ে দেখলাম ভাবি আপনাকে জড়িয়ে ধরে রেখেছে। কি করে আপনার কাছে আসি বলেন? আপনার সঙ্গে কথা বলাটা তো এই সময় আসাটা ঠিক হবে না, তাই না? মেঘলা, এখন এসব কথা বলার সময় নাই। চলো তাড়াতাড়ি, বোর্ড মিটিং আছে, আর আমাদের সেখানে পুরো প্ল্যানটাকে সাজাতে হবে। আর ওদের বিরুদ্ধে এতদিনে যা প্রমাণ জোগাড় করতে পেরেছি সবগুলো সেখানে উপস্থাপন করতে হবে। আর শাহিনের ব্যাপারটা আমি পরে দেখব। শাহিনকে তুমি তোমার নিজের হাতেই ক্রস ফায়ার করবে। ইটস মাই অর্ডার। একজন দেশদ্রোহী কখনো প্রিয় মানুষ হতে পারে না, কথাটা মনে রাখবে সবসময়। তারপর আমি আমাদের বোর্ড মিটিংয়ের জন্য চলে আসলাম, আর নিজেকে প্রস্তুত করে সকল স্যারের উপরস্থ কর্মকর্তারাও চলে আসলো। আর ওদের সামনে মিটিং শুরু হলো। আর যেহেতু এটার উপর দায়িত্ব আমার ছিল, তাই আমাকে এই উপস্থাপন করতে হবে। আর আমি দাঁড়িয়ে বলতে লাগলাম, স্যার, এখানে আমি সকল তদন্ত করে দেখেছি যে এটার পিছনে বিক্রম রয়েছে। বিক্রমের দুবাইয়ের একজনের সঙ্গে হাত রয়েছে। দুবাইয়ের সেই লিডারের নাম হলো সুফিয়া। সেই সুফিয়ার সঙ্গে সে মিলে এসব করছে।
আর বিক্রম এখন এই লোকেশনেই আছে। এই লোকেশনটা খুবই দুর্গম এলাকা, একটা পাহাড় এলাকা, কিন্তু ওখানে প্রায় 15,000-এর মতো মানুষ বসবাস করে। আর ওই 15,000 মানুষকে ও একাই জিম্মি করে রেখেছে। ওখানে আমাদের জানা মতে ল্যান্ডমাইন ফিট করে রাখা হয়েছে, তাদের এরিয়ার ভিতরে ঢুকতে গেলেই সেগুলো ফেটে যাবে। আর তাই আমাদের প্রথম কাজ হবে যে ওইগুলো আগে ডিফিউজ করা। শারিয়ার, তুমি তোমার মতো করে ব্যবস্থা নিবে, বুঝতে পেরেছ? আর আমার বিশ্বাস যে এটা তুমি সম্পূর্ণ লিড দিতে পারবে, কারণ আমরা পুরো ডিপার্টমেন্ট তোমার দিকে তাকিয়ে আছি। আর তুমি বলেছিলে যে তোমার কিছু কমান্ডো লাগবে, আর সেনাবাহিনীর কর্মকর্তা তোমাকে 20 জনের মতো কমান্ডো দিয়েছে। তোমাদের প্ল্যান কি সেটা আমি জানি না, তোমরা তোমাদের প্ল্যান মতো কাজ করো। 2টা হেলিকপ্টার থাকবে তুমি ওদেরকে রেস্কিউ করার জন্য। জি স্যার, সেটা আমি বুঝতে পেরেছি। স্যার, আরেকটা কথা হলো যে আমাদের খুবই একটা লজ্জাজনক ঘটনা, যে সেটা হলো শাহিন ওই বিক্রমের সঙ্গে কাজ করে, আর কাজটা করেছে, কিন্তু ও আমাদের অনেক তথ্য তাদের কাছে পাচার করেছে, যার জন্য আমাদের এতটা সময় লেগেছে এগুলো করতে। আর ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো, ওদের সবাইকে ধরে ফেলতে পারবো। আর এমপি সহ এখন সেখানেই আছে। এমপি পদত্যাগ করেছে, আর বিক্রমের যেখানে যেখানে তার ক্যাম্প ছিল, মানে সে যেখানে তার গোডাউনের মালামাল সাপ্লাই করত, সমস্ত গোডাউন পুড়িয়ে দেওয়া হয়েছে। আর লোকগুলোকে অ্যারেস্ট করেছে, কাউকে ক্রুসফায়ার করা হয়েছে, সেটা আমার নির্দেশে। ঠিক আছে, এখন তুমি তোমার মতো করে ব্যবস্থা নাও, আমরা তোমার পাশে আছি। আর যত রকমের সাহায্য লাগে তুমি আমাকে বলবে, আমি সব কিছু করে দিব, বুঝতে পেরেছ? তুমি এখন অপারেশনে যেতে পারো। ওদেরকে বাঁচিয়ে রেখে সরকারের অন্য ধ্বংস করার কোনো প্রয়োজন নেই, ওদেরকে সোজা মেরে ফেলবে, আর কোনো কথা নেই। আর আমাদের ডিপার্টমেন্টের যে বিশ্বাসঘাতক করেছে সে এখন নিশ্চয়ই তোমাদের কাছে নেই, তাকে দেখা মাত্রই ক্রস প্লেয়ার। তারপরে আমি সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে আসার পরে আমি 2টা টিম ভাগ করে দিলাম, আর 2টা টিমের মধ্যে লিডার দেবে, একটার মধ্যে মেঘলা আর একটার মধ্যে আমি। তারপর কমান্ডোদের সঙ্গে আমি আমার টিমের সঙ্গে প্ল্যান বুঝিয়ে দিলাম, আর মেঘলাও তাদের টিমের সঙ্গে প্ল্যানটা বুঝিয়ে দিল। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আমি রওনা দিচ্ছি, আর তখনই মা কল দিল। মা কল দিয়ে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, তুই কি আজকে বাসায় আসবি না? আমরা সে কখন থেকে তোর জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি বাসায় ফিরে আয়, একসঙ্গে খাবার খাবো, তোর ভাই বসে রয়েছে। আসলে মা, আমরা এখন অপারেশনে যাচ্ছি, কখন ফিরবো সেটা জানি না। আর অপারেশন থেকে যদি ফিরে না আসি তাহলে নিজেকে সামলে নিও, আর আমার জন্য দোয়া করো মা। কি রে, তুই অপারেশনে যাবি এটা তুই আমাদের আগে বললি না? নাকি এটা বলারও কোনো নিয়ম নেই? আর মা বাবার কাছে দোয়া চাইতেও হয় না? সবসময় তোর জন্য দোয়া থাকবে, সাবধানে। তারপর আমি মায়ের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলেই কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি নীলাকে কল দিলাম, আর একটু পরেই নীলা কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, মাত্র কল দেওয়ার সময় হলো তোমার? আমি সেই কখন থেকে তোমার কলের জন্য বসে আছি, তুমি এই সন্ধ্যার সময় কল করছো আমাকে? নীলা, আমি এখন অপারেশনে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার হয়েই ফিরে আসতে পারি, আর এসে তোমার সঙ্গে হানিমুন করব। আমি নীলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। নীলা অবুঝের ধারায় কান্না করতেই লাগলো। তারপর অনেক কষ্ট করে আমি নীলাকে বলে কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি আমার জায়গায় নিজেকে স্থির করলাম, আর গাড়ি তো চলতেই লাগলো, আর তার নিজের গতিতে চলছে। তারপর প্রায় অনেকক্ষণ চলতে চলতে আমরা রাত 10টায় সেখানে পৌঁছালাম। আর তারপর সেখানে নেমে আমরা পজিশন মতো ছড়িয়ে পড়লাম। আমি এক পা করে সামনের দিকে এগোচ্ছি। প্রতিটা পা আমাদেরকে খুব সাবধানের সাথে ফেলতে হচ্ছে, কারণ রাতের বেলায় ল্যান্ডমাইন ভালোভাবেই দেখা যায় না, আর সেজন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হচ্ছে। একটু কিছু হলেই আমরা সবাই মারা পড়ব। আর তারপর হঠাৎ করে আমার পায়ে কি যেন লাগলো। বুঝতে পারলাম যে আমি ল্যান্ডমাইনের উপরে পাড়া দিয়ে ফেলেছি। তারপর আমি কোনো কিছু না ভেবে আমি আমার পকেট থেকে একটা ছুরি বের করে নিজেই সেটা ফিউজ করতে লাগলাম। সবাই আমাকে নিষেধ করছিল, কিন্তু আমার এই টেকনিক খুব ভালো করেই জানা আছে। তারপর অনেক কষ্টে ল্যান্ডমাইনটা ডিফিউজ করলাম, আর করার পরে আরও সামনের দিকে এগিয়ে গেলাম। এখন আমরা সম্পূর্ণ তাদের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। তারপর দেখলাম সবাই যে যার মতো পাহারা দিচ্ছে।
তারপর আমরা চতুর্দিক থেকে গুলি করতে লাগলাম, আর গুলি করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেন ওদেরকে খুব সহজেই আমরা ধরে ফেলতে পারি, ওরা যেন কোথাও পালাতে না পারে। তারপর এভাবে অনেক গোলাগুলি চলল, আর হঠাৎ করে একটা গুলি এসে আমার হাতে লাগলো। আমি পড়ে গেলাম, আর পড়ে যাওয়ার পরে আমি হাতের মধ্যে একটা রুমাল বেঁধে নিলাম, আর বেঁধে আমি ভালো করে উঠে দাঁড়ালাম আবারও। তারপর গুলি করতে লাগলাম, আর এভাবেই প্রায় 1 ঘন্টা অপারেশন করার পরে আমরা তাদেরকে ধরতে পারলাম। দেখলাম বিক্রম পালাচ্ছে, আর বিক্রম আমার কাছে এসে বলতে লাগলো, তুই আমাকে ছেড়ে দে কমিশনার, তুই জানিস না আমি কি করতে পারি। আমার সকল জায়গায় তুই হাত দিয়েছিস, তুই আমার সকল জায়গা ধ্বংস করে দিয়েছিস, আর সেই জন্য আমি তোকে এখন পর্যন্ত কোনো কিছু বলিনি। তুই আমাকে এখনও ভালোই ভালোই ছেড়ে দে। আমি এখান থেকে দুবাই চলে যাব, আর বাংলাদেশে কখনোই ফিরবো না। তোকে তো মেরে ফেলার জন্য আমাকে অর্ডার উপর থেকেই দিয়ে দেওয়া হয়েছে, আর যদি আমাকে অর্ডার নাও দেওয়া হতো তবু আমি তোকে মেরে ফেলতাম। আমি তোকে এমনভাবে মারবো যেটা ইতিহাসের সবচেয়ে বড় দৃষ্টান্ত হয়ে থাকবে, আর তোকে আমি পিস পিস করেই কাটবো। তুই যেভাবে মানুষকে পিস পিস করে কেটেছিস, একটা মেয়েকে তুই পিস পিস করে কেটে দিস, আর সেই মেয়েটার বডি উদ্ধার করার জন্য